আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইনে ক্লাসের আজকে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের বায়োলজি ক্লাস আজকে প্রথম নিচ্ছি অনলাইনে। তো আজকে আমরা তোমাদের সিলেবাসের মধ্যে আজকে তৃতীয় অধ্যায় আমরা করব। এখন এই তৃতীয় অধ্যায়ে কি কি বিষয় আলোচনা করা আছে এবং এর আগে আমরা কি কি জেনেছিলাম দ্বিতীয় অধ্যায়ে এবং কোথা থেকে ছেড়েছিলাম সেই জায়গাগুলো একটু আমরা আগে আলোচনা করে নিই বা জেনে নিই। তো দ্বিতীয় চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন সেকশনে কোথাও কোষ অঙ্গাণু চলছিল, কোথাও কোষ অঙ্গাণু শেষ হয়েছে। তো যাই হোক, যে পোর্শনটা বাকি আছে সেই জায়গাটা তোমাদের ক্লাস রুটিনে অনলাইনে উজিত স্যারের যেহেতু ক্লাস আছে একটা ক্লাস উইকে, তো উনি ওই বাকি পোর্শনটা করিয়ে দিবেন এবং আমি তোমাদের বাকি সপ্তাহের যে আরো দুটি ক্লাস রয়েছে সেই দুটি ক্লাস থাকার জন্য বা বেশি ক্লাস থাকার জন্য আমি মেনলি তৃতীয় চ্যাপ্টারে চলে যাচ্ছি। তো এই তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কে জানবো তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদ শারীরবিদ্যা বা প্ল্যান্ট ফিজিওলজি আমরা বলতে পারি। এছাড়া এই চ্যাপ্টারটা আমরা আর যেটা জানবো এর পরের বিষয় সেটা হচ্ছে শ্বসন সম্পর্কে। আর কি জানবো এই তৃতীয় অধ্যায়ে আমরা আর যেটা জানবো এরপরে পুষ্টি সম্পর্কে। 4 নম্বরে আমরা জানবো সংবহন এবং লাস্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেচন। তাহলে এই যে এতগুলো আমরা প্রক্রিয়া বলছি পর পর এই পুরো তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে। তো আমরা এই চ্যাপ্টারটার নামটাই এখন আলোচনা করিনি, তো সেই নামটা আমি পরে আলোচনা করছি। তার একটাই কারণ যে এই বিষয়গুলি সম্পর্কে আগে আমাদের একটু ধারণা নিতে হবে, বা এই তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টার এই যে আমাদের বিষয়গুলি আছে এগুলোকে পর পর সাজানো হয়েছে কেন। তো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু সংবহনটা উদ্ভিদ শারীরবিদ্যার আগে চ্যাপ্টারতে অন্তর্ভুক্ত করানো হয়নি, বা রেচনটা আমরা আগে পড়ছি না। কোনটা আগে পড়ছি? আগে প্ল্যান্ট ফিজিওলজি, তারপরে আসছে শ্বসন, তারপরে পুষ্টি, তারপরে সংবহন এবং লাস্টে আমরা রেচন প্রক্রিয়া জানবো। তাহলে এই যে সমস্ত ঘটনাবলীগুলি আমরা দেখছি এই সমস্ত ঘটনাবলী কিন্তু একটা জীবদেহে ঘটে চলে, যেটা আমরা দেখে বুঝতে পারছি। এখন জীবদেহ বলতে গেলে তোমরা নিচু ক্লাস থেকে একটা বিষয় জেনে আসছো যে জীবদেহ মানে মূলত 3 ধরনের প্রাকৃতিক উপাদানকে বোঝায়: উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব। তার মধ্যে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে এই সমস্ত শারীরবৃত্তীয় কাজগুলি বা জীবদেহে বা শরীরের মধ্যে বা দেহের মধ্যে ঘটে চলা এই কাজগুলি অনবরত চলছে বলেই এই তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা এই নামটা করব জৈবনিক প্রক্রিয়া, বা ইংরেজিতে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে আমরা ফিজিওলজিক্যাল প্রসেসের ক্ষেত্রে এরপর আমরা জানবো পরপর বিষয়বস্তুগুলো কেন আসছে। তাহলে আমরা এমনি একটা ঘটনা দিয়ে যদি বোঝাই যে আমাদের জীবদেহে বেশ কিছু জীব আছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, আবার কিছু জীব আছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, যেমন প্রাণীরা, আমরা। তাহলে প্রাণীরা হচ্ছে পরভোজী আর যারা খাবার তৈরি করছে তারা স্বভোজী। স্বভোজী হোক বা পরভোজী হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু খাদ্যটা অবশ্যই দরকার। আর খাদ্য কেন দরকার? তার একটাই কারণ যে খাদ্য যদি আমাদের দেহে গৃহীত না হয়, প্রত্যক্ষভাবে উদ্ভিদেরা গ্রহণ করে আর পরোক্ষভাবে প্রাণীরা গ্রহণ করে। তাহলে পরোক্ষভাবে বলতে কি বোঝাচ্ছে? যে হয় উদ্ভিদের উপর নির্ভর করে বা অন্য কোনো প্রাণীকে ভক্ষণ করে। তাহলে এইখানে আমরা রিলেশনটা দেখছি যে খাদ্যটা তাহলে কোথা থেকে আসছে। তাহলে খাদ্যটা কোথা থেকে আসছে কথা বললে প্রথমে আমাদের যে কথাটা উঠে আসছে এই যে উদ্ভিদ শারীরবিদ্যা বলে যে আমি বিষয়টা এখানে হেডিং করেছি, এর মধ্যে একটা বিশেষ প্রক্রিয়ার নাম আমরা জানবো, তার নাম হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে এই ওয়ার্ডটা আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তার আগে আমরা একটু এই ওয়ার্ডটা লিখে দিলাম এখানে যে সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে মূল উৎস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, শারীরবৃত্তীয় বা জৈবনিক প্রক্রিয়া বলতে পারি। জীবদেহে ঘটে চলা প্রক্রিয়া বলে জৈবনিক, আর শারীরবৃত্তীয় মানে জীবের দেহের অভ্যন্তরে বা শরীরের মধ্যে ঘটে চলে বলে এটাকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলছে। তাহলে উদ্ভিদেরা খাবার তৈরি করলো,
তারপরে সেই খাবারটা উদ্ভিদেরা নিজের দিয়ে কাজে লাগালো, কিংবা সেই উদ্ভিদকে ভক্ষণ করলো প্রাণীরা, প্রাণীদের দিয়ে আসলো। তাহলে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রাণীরা খাদ্যটা গ্রহণ করলো। এখন এই খাদ্য তৈরি করার মূল প্রসেসটা আমরা উদ্ভিদ শারীরবিদ্যায় পড়ছি। তারপরে কি হচ্ছে, খাদ্যটা কেন তৈরি করবো, তার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি পাওয়ার জন্য, এনার্জি। তাহলে আমরা শক্তি বা এনার্জি আমরা যে পাবো, এই এনার্জি বা শক্তিটা মেনলি কোন প্রক্রিয়ায় পাবো? তাহলে উদ্ভিদ শারীরবিদ্যায় আমরা এই যে সালোক সংশ্লেষ দেখছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরের স্টেপ যেটা আসছে সেটা হচ্ছে শ্বসন। তাহলে শ্বসনে কি হচ্ছে, শ্বসনে যেটা হয়, সালোক সংশ্লেষে যে খাবারটা তৈরি হবে মূলত গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয় বা শর্করা জাতীয় খাবার। সেই খাবারের ভেতরে একটা শক্তি সঞ্চিত থাকে। সেই শক্তিটা কি তোমরা একটু বলো তো? ক্লাস 7 এ কিছুটা আলোচনা করা হয়েছিল তোমাদের, নিশ্চয়ই প্রত্যেকের মাথায় একটাই অ্যান্সার ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে সূর্য থেকে আসা সৌরশক্তি। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই জানি যে সূর্য থেকে যে শক্তিটা আসছে বা সৌরশক্তি, অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি যে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। তাহলে ওই যে সৌরশক্তিটা আসছে সেটা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হচ্ছে বা আবদ্ধ হচ্ছে। হওয়ার পরে সেই শক্তিটা খাদ্যের মধ্যে জমা হচ্ছে গ্লুকোজের মধ্যে। হওয়ার পর সেই গ্লুকোজ জাতীয় খাবারটা প্রাণী দিয়ে কি হচ্ছে, জারিত হচ্ছে, বা আমরা যদি সহজ ভাষায় বলতে চাই বিশ্লিষ্ট হচ্ছে বা ভেঙে যাচ্ছে। শুধু প্রাণী দেহে না, উদ্ভিদ দেহ। বারবার বলছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উদ্ভিদ দেহে ঘটে বলে ওরা নিজেদের দেহে খাবার তৈরি করতে পারে, আর সেই খাবারটা গ্রহণ করে বিভিন্ন প্রাণীরা। তাহলে এখান থেকে আমরা প্রাণীরাই খাদ্য গ্রহণ করুক বা উদ্ভিদ দেহে খাবার তৈরি হোক, সেই খাবারটা তৈরি হওয়ার পর পরের স্টেপ হচ্ছে কি, খাবারটা জারিত হবে বা বিশ্লিষ্ট হবে। আর এই খাবারটা জারিত হয়ে যে উপাদানটা উৎপন্ন হবে তার নাম হচ্ছে এনার্জি বা শক্তি। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য বা প্রাণীদের গৃহীত খাদ্য বিশ্লিষ্ট হয়ে শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। তাহলে এইখানে দেখো পরপর অধ্যায়গুলির মধ্যে, এই অধ্যায়ের মধ্যে পরপর এই বিষয়গুলিকে কেন আলোচনা করেছে সেটা আমি বোঝাচ্ছি। তাহলে সালোক সংশ্লেষ ঘটছে বলেই তারপরে আমরা শ্বসনটা ঘটাতে পারছি। তাহলে আগে আমরা কখনোই শ্বসন ঘটাতে পারছি না, কারণ তার জন্য আমাকে খাদ্য দরকার। এরপরে শ্বসনে আমাদের যে শক্তিটা তৈরি হলো, সেই শক্তিটা এটিপি রূপে আমাদের দিয়ে সঞ্চিত থাকে, এবং যখন আমাদের দিয়ে বিভিন্ন কাজ করি আমরা, দৈনন্দিন কাজ বা উদ্ভিদের ক্ষেত্রে তাদের তাদের কাণ্ড বা পাতার বৃদ্ধি ঘটায়, তখন সেই কাজের ক্ষেত্রে ওই এনার্জিটা, শ্বসন করতে উৎপন্ন শক্তিটা তারা কাজে লাগাচ্ছে। এরপর হচ্ছে পুষ্টি। এই যে খাবারটা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার খাবারটা তৈরি হলো, এই খাবারটা প্রত্যেকটা সজীব কোষে কোষে অঙ্গীভূত হয়। তাহলে পুষ্টি কাকে বলবো আমরা? এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব তোমাদের বইয়ে। পরবর্তীতে প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করা আছে, তো সেদিকে আমরা পরে যাব। ইন্ট্রোডাকশন রূপে আমরা একটু জাস্ট জেনে রাখি, তারপরে মূল বিষয়বস্তুতে আমরা আসবো। তো পুষ্টি হচ্ছে যে প্রত্যেকটা সজীব কোষে কোষে, উদ্ভিদ হোক বা প্রাণীর হোক, সেই কোষের ভিতরে খাদ্যবস্তু, অর্থাৎ কোন খাদ্যবস্তুটা, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন হয়েছিল, সেই খাদ্যবস্তুটার অঙ্গীভূত হওয়ার বা প্রবেশ করার ঘটনাকে বলবো আমরা কি, পুষ্টি। বা আরেকভাবে বলতে পারি যে প্রাণীদের আমরা যে খাদ্য গ্রহণ করলাম, গ্রহণ করার পর সেই খাবারটা ভেঙে খাবারের যে রসটা বা মূল যে খাবারের খাদ্য রসটা, সেটা প্রত্যেকটা কোষে কোষে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে গিয়ে কোষের ভিতরে প্রবেশ করে। তাহলে এই যে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে গিয়ে কোষে প্রবেশ করছে, এই ঘটনাটার পুরোটা নাম হচ্ছে কি, পুষ্টি। আর তারপরে আমরা চলে আসবো সংবহন। তাহলে পুষ্টি পদার্থ বা কোষে বিপাক্রিয়া উৎপন্ন পদার্থ, তাহলে সেই পুষ্টি পদার্থটা কার মাধ্যমে যাবে, তাহলে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি, সংবহন। শুধু যে পুষ্টি পদার্থ যাবে সংবহনের মাধ্যমে তাই না, আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় বা রক্ত প্রবাহিত হচ্ছে, তো সেই রক্তের প্রবাহটা আমরা কোন বিষয়বস্তু থেকে জানতে পারি, সংবহন থেকে। আর রক্তের কাজ আমরা ছোটবেলায় তোমরা জেনেছো যে মূলত এর কাজ অক্সিজেন পরিবহন করা। তো রক্ত এই সংবহন প্রক্রিয়ার মাধ্যমেই কোষে কোষে অক্সিজেন পরিবহন করে, আর সেই অক্সিজেনটাই কি করে, শ্বসন প্রক্রিয়া ঘটাতে সাহায্য করছে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা বিষয়কে দেখছি এক অপরের সাথে রিলেটেড রয়েছে। তাহলে এই চ্যাপ্টারটা যখন আমি শুরু করছি, তার মানে আমাকে পরপর প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে হবে।
লাস্ট ওয়ান যেটা রয়েছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া মানে কি, কোষের ভেতরে রক্তের দ্বারা বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য রসটা কোষের ভিতরে প্রবেশ করার পর সেখানে শ্বসন প্রক্রিয়া চলছে। শ্বসন প্রক্রিয়ায় যে শক্তিটা তৈরি হয় সেটা এটিপির মধ্যে আবদ্ধ হয়, আর কোষের মধ্যে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে দূষিত বর্জ্য পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি, সেই দূষিত বা বর্জ্য পদার্থগুলি কি করে উদ্ভিদ হোক প্রাণী হোক তারা প্রত্যেকেই দেহের বাইরে নির্গত করে। তাহলে যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে বিপাক ক্রিয়া উৎপন্ন বর্জ্য পদার্থগুলি দেহের বাইরে নির্গত হয় তাকে সেই প্রক্রিয়ার নাম বলবো কি আমরা রেচন। তাহলে দেহের অভ্যন্তরে ঘটে চলে বলে এই প্রত্যেকটা প্রক্রিয়াকে আমরা বলবো শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে এটা হলো আমাদের তৃতীয় অধ্যায়ে কি কি আমরা বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা জানলাম। এরপর আজকের আমরা মূল যে বিষয়বস্তু সেটাই আমরা চলে আসছি। তাহলে এরপরে বিষয়বস্তু যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের বলে নিই যে তোমরা অনলাইনে ক্লাস করলেও আমি এখানে তোমাদের চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদের ডেইলি স্কুলে যেভাবে ক্লাস করানো হতো সেইভাবেই ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করছি। তো তোমরা তোমাদের যেটা কাজ হবে একটু পেন এবং খাতাটা রেডি রাখবে, তার সাথে তোমাদের জীবন বিজ্ঞানের যে পাঠ্য পুস্তকগুলি আছে তোমাদের কাছে, মূলত পারুলের বইটা এছাড়া সাতটা বই আছে তোমাদের কাছে, দুটো বইকে একটু কাছে রাখবে, কারণ তাতে করে তোমার ক্লাসটাকে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমরা মূল বিষয়ে যতক্ষণ যাচ্ছি তোমরা একটু তোমাদের খাতা পেন রেডি রাখো, বা যারা অ্যাডভান্স আছো রেডি রেখেছো অলরেডি তোমরা বিষয়বস্তুগুলোকে নোট ডাউন করতে পারো। তাহলে আজকে আমরা আমাদের প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শারীরবিদ্যার বেশ কিছু প্রসেস আছে, আমি ওগুলো মুখে বলে দিচ্ছি, তোমাদের বইয়ের প্রত্যেকটা জিনিস রয়েছে তবু একবার বলে দিই যে প্ল্যান্ট ফিজিওলজি বা একটা উদ্ভিদের দেহের ভিতরে ঘটে চলা কি কি ঘটনা এমন রয়েছে তার প্রথমেই আমরা জানতে পারবো সালোক সংশ্লেষের কথা, যেটা আমরা আজকে ডিসকাস করব। এছাড়াও যেটা হয় যে সালোক সংশ্লেষ ছাড়াও উদ্ভিদেরা কি করে, তাদের যে অতিরিক্ত যে জলটা সেটাকে বাষ্পমোচন করে বা দেহ থেকে বাইরে নির্গত করে দেয়। তাহলে বাষ্পমোচন একটা প্রক্রিয়া জানছি। এছাড়া উদ্ভিদের দেহে এই যে খাদ্য পদার্থ বা পুষ্টি পদার্থ উৎপন্ন হয়, সেই পুষ্টি পদার্থ জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে কোথায়, প্রত্যেকটা কোষে কোষে, উদ্ভিদ দেহের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যায়। তাহলে এই যে প্রসেসগুলি রয়েছে এই প্রসেসগুলি আমরা জানবো। এছাড়া আরো প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে আসছে যে এরাও শ্বাসকার্য কি করে চালায়, যে তোমরা লেন্টিসেল কিংবা তোমরা পত্ররন্ধ্র কিংবা শ্বাসমূল, নিউম্যাটোফোর এই শব্দগুলো আগে হয়তো কিছু কিছু শুনেছো। তো এই অঙ্গগুলির সাহায্যে উদ্ভিদেরা কি করে, বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে এবং তাদের শ্বাসকার্য চালাচ্ছে তো বা শ্বসন প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে। তাহলে আমরা প্রথমে চলে আসি যে আজকের টপিকসের ক্ষেত্রে যে সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলবো যে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে এই সালোক সংশ্লেষ শব্দটার ক্ষেত্রে বিশ্লেষণ করার আগে আমি বলে রাখি ক্লাস 7 এ অলরেডি তোমরা এই জিনিসটা বা এই টপিকসটা অলরেডি কিছুটা হলেও জেনেছো। তো আরেকবার আমি রিমাইন্ড করে দিই যে সালোক সংশ্লেষ কথাটাকে আমরা ইংরেজিতে যদি বলতে যাই তাহলে এটাকে আমরা বলবো ফটোসিনথেসিস। তাহলে এই যে ফটোসিনথেসিস, তাহলে এই কথাটি প্রথম যে বিজ্ঞানী বা যিনি প্রথম বলেছিলেন তিনি হলেন 1898 সালে একজন বিজ্ঞানীর নাম বলা হচ্ছে, তিনার নাম হচ্ছে চার্লস বার্নেস। তাহলে ইনি কি করেছিলেন, ইনি 1898 সালে এই ফটোসিনথেসিস কথাটি প্রথম বলেছেন। তাহলে এরপরে যেটা আসছে যে ফটোসিনথেসিস কথাটি যে বললেন এই শব্দটি বা আমরা যদি বলি সালোক সংশ্লেষ শব্দটি কি কি শব্দ নিয়ে গঠিত। তাহলে এই সালোক সংশ্লেষকে ভাঙলে বা ফটোসিনথেসিস কথাটিকে ভাঙলে দুটি ওয়ার্ড উঠে আসে, একটা হচ্ছে ফটোস বা আমরা বাংলাতে বলবো আলোক, আর একটা বলবো সিনথেসাইজ বা সিনথেসিস, যেটাকে আমরা বাংলাতে বলছি সংশ্লেষ। তাহলে দুটি ওয়ার্ড নিয়ে আমার এই পুরো ওয়ার্ডটা হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে এইখানে আমরা কথাটাকে যদি একটু ভাঙি তাহলে বলবো যে আলোকের উপস্থিতিতে, পুরো ওয়ার্ডটাকে যদি বলতে যাই যে আলোকের উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু বলতে এখানে কি বোঝাচ্ছে, খাদ্য উৎপাদন করা।
তাহলে আলোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি সালোক সংশ্লেষ। আলোকের উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ করার প্রক্রিয়ার নামই হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। তাহলে এই যে সালোক সংশ্লেষ কথাটা বলছি, তাহলে এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামিক্যালি বা আমরা যদি একটা পিকচারের মাধ্যমে যদি তুলে ধরি, তাহলে সেই বিষয়বস্তুটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে পরের যে আমি অংশটা বলবো এখানে, সেটা সালোক সংশ্লেষের ক্ষেত্রে একটা আমরা যদি পিকচার দেখতে যাই বা ডায়াগ্রাম দেখি, যে একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলছি তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই যে দেখছি নিচের অংশটা, এটাকে নিশ্চয়ই আমরা আলাদা করে বলতে হবে, এটা হচ্ছে মূল। এখানে আমরা এটাকে কাণ্ড দেখছি। এছাড়া কাণ্ড থেকে আমরা পাতা জায়গায় জায়গায় দেখব। যাই হোক, ছবিটা তাড়াতাড়ি আঁকার জন্য হয়তো খুব একটা ভালো করে উঠে আসছে না। তাহলে এইখানে আমরা একটা গাছের ক্ষেত্রে মূল আছে, কাণ্ড আছে। তাহলে মূল কি করে, মাটির নিচে রয়েছে জল, সেই জলটা হচ্ছে কি জল, ভৌম জল বা পাথুরে জল। তাহলে এই যে কর্দমাক্ত বা পাথুরে মিশ্রিত জলটা বা ভৌম জলটা, এটা মূলের মাধ্যমে এই যে উপরের দিকে ঊর্ধ্বমুখে, তাহলে মূলের মাধ্যমে মাটির নিচ থেকে জল বা H2O শোষিত হচ্ছে। তাহলে জলটা হচ্ছে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, যেটা মূলের মাধ্যমে বা মূলের মূলরঙের সাহায্যে জাইলেম দ্বারা কোথায় পৌঁছে যাবে। আমরা যদি এইখানে দেখতে যাই, তাহলে এই পাতাটাকে আমরা একটু ভালো করে রাখি, কারণ এখান থেকে আমি ডিটেইলস একটু বোঝাবো। তাহলে এইখানে আমার পৌঁছে গেল কি জল। তাহলে এই পাতাটার ক্ষেত্রে আমরা এই পাতায় পৌঁছাতে পারলাম জল। তাহলে জলের সাথে সাথে আমরা মাটির নিচ থেকে তাহলে জলটা যখন পেলাম, এছাড়া আমরা আর কি কি উপাদান এখানে পেতে পারি। তাহলে জল ছাড়াও এই পাতার গায়ে রয়েছে অনেক পত্ররন্ধ্র। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে কি হচ্ছে, পত্ররন্ধ্র মানে কি, পাতার গায়ে যে অসংখ্য ছিদ্র থাকে তাকে বলা হয় পত্ররন্ধ্র। তাহলে পাতার গায়ে থাকা এই অসংখ্য ছিদ্র বা পত্ররন্ধ্রের সাহায্যে পরিবেশ থেকে বা আমরা বলতে পারি বায়ুমণ্ডল থেকে যেটা হয় ইনটেক করে, সেটা হচ্ছে কি CO2। তাহলে বায়ুমণ্ডল থেকে গাছেরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। তাহলে এখানে আমরা কি দিলাম, কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথম কাঁচামাল দেখলাম জল, এছাড়া আরেকটা কাঁচামাল দেখলাম, সেটা কি CO2। তাহলে জলটা মাটির নিচ থেকে, কার্বন ডাই অক্সাইডটা বায়ুমণ্ডল থেকে বা পরিবেশ থেকে শোষিত হলো। এছাড়া আমরা কি দেখব, এই দুটি বিষয় ছাড়াও আর কি কি উপাদানের মাধ্যমে আমরা এই যে শারীরিক প্রক্রিয়া, এটাকে আমরা ইনিশিয়েট করতে পারবো বা জেনারেট করতে পারবো। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে এই যে সূর্য দেখছো, সূর্য থেকে চলে আসছে সূর্যালোক। তাহলে এই যে সূর্য থেকে সূর্যালোকটা আসছে, এই সূর্যালোকটা সরাসরি এসে পড়ছে কোথায়, পাতার উপরে। তাহলে সূর্যালোক হচ্ছে আরেকটা রিকোয়ারমেন্ট বা কম্পোনেন্ট আমরা বলতে পারি যে সূর্যালোক। তাহলে সূর্যালোক যদি না থাকে, তাহলে কিন্তু পাতার মধ্যে সালোক সংশ্লেষ ঘটবে না। তাহলে সূর্যালোকের মধ্যে কোন এমন উপাদান থাকে যার জন্য তোমার সালোক সংশ্লেষ ঘটছে, তাহলে সেই উপাদানটা আমরা পরে যদিও ডিটেইলসে জানবো, তবু এখানে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ফোটন কণা। তাহলে সূর্যালোকের মধ্যে থাকে ফোটন কণা, যেই ফোটন কণাটা পাতায় আসে এবং এটাও কি করে, সালোক সংশ্লেষ ঘটাতে সাহায্য করে। তাহলে আমরা পুরো প্রসেসটা একটু পরে ব্যাখ্যা করব, আগে জেনে নিই কি কি উপাদান আমাদের লাগছে। আর কি উপাদান লাগবে, আর একটাই প্রধান উপাদান রূপে কাজ করবে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি বা হয়তো দ্বিতীয় চ্যাপ্টারে প্লাস্টিক যদি পড়ানো হয়ে থাকে বা ক্লাস 8 এর ধারণা থেকে তোমরা বলতে পারো যে সবুজ অংশের জন্য দায়ী যে কোষ অঙ্গাণু, উদ্ভিদের সবুজ অংশের জন্য দায়ী যে কোষ অঙ্গাণু, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিক, বা আমরা ক্লাস 8 এর ধারণা থেকে বলেছি প্লাস্টিক। তো ক্লোরোপ্লাস্টিকের ক্ষেত্রে কেন এটা সবুজ বর্ণের, তার একটাই কারণ যে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। সেই ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকার জন্যই উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট যুক্ত অংশটা বা পাতাটা সবুজ বর্ণের হয়। তাহলে এটাও একটা উপাদান আমরা এখানে লিখতে পারি, যদিও জায়গা না, আমি একটু বাইরে দেখাচ্ছি যে এখানে ক্লোরোফিল। তাহলে পাতায় উপস্থিত ক্লোরোফিল। তাহলে এই যে সমস্ত উপাদানগুলি, তাহলে প্রধান উপাদানের মধ্যে আমরা 1 নম্বরে দেখেছিলাম জল, এছাড়া কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক আর পাতায় উপস্থিত ক্লোরোফিল। তাহলে 4টি উপাদান আমরা দেখছি যে উদ্ভিদ তার পাতায় আবদ্ধ করছে। তাহলে এই 4টি উপাদান আবদ্ধ করার পর কি করে পাতায় খাদ্যটা তৈরি হবে বা উপজাত পদার্থ রূপে কি কি পাবো আমরা, সেই জিনিসগুলো জানবো। তো আগে আমরা এবার দেখে নিই কিভাবে ঘটনাটা ঘটছে স্টেপ বাই স্টেপ।
তাহলে আমরা প্রথম থেকে যদি একটু সংজ্ঞা আকারে বলতে যাই, তাহলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা আকারে যদি বলতে চাই, তো যে কোনো সংজ্ঞা তৈরি ক্ষেত্রে তোমাদের আগেই ক্লাসে বলেছি আমি যে সংজ্ঞা তৈরি করা মানে ওটাকে মুখস্থ করা না। সংজ্ঞা তৈরি করা মানে বিষয়টাকে বুঝে সেই বিষয়টার মধ্যে কি কি কম্পোনেন্ট বা উপাদান আছে। কম্পোনেন্ট বলতে গেলে জল আছে, আমার কার্বন ডাই অক্সাইড আছে, সূর্যালোক আছে, ক্লোরোফিল আছে। তাহলে কম্পোনেন্ট কি কি আছে সেগুলো জানবো আমি, তারপরে জানবো এটা কি ধরনের প্রক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা জানছি এটা হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর কি লাগবে যে ওই কম্পোনেন্টগুলির সাহায্যে বা কম্পোনেন্টগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি কি উপাদান তৈরি করছে। তাহলে উপজাত বস্তু রূপে কি কি তৈরি হয় সেটা, বা এন্ড প্রোডাক্ট কি কি আসছে আমার, তাহলে কি কি কম্পোনেন্ট কাজে লাগছে আর এন্ড প্রোডাক্ট কি কি পাচ্ছি, দুটো জিনিস আমরা দুটি অ্যাঙ্গেলে রাখবো। এবং যেটা হচ্ছে যে এই কম্পোনেন্ট গুলির সাহায্যে শক্তির কি করে প্রভাবটা হচ্ছে বা শক্তির স্থানান্তর কোথায় ঘটছে, শক্তিটা কিভাবে কাজে লাগছে, এই তিনটি বিষয়ে বা তিনটি অ্যাঙ্গেলকে আমরা কাজে লাগিয়ে সংজ্ঞাটা তৈরি করবো। তাহলে এখানে আমি বলছি তোমরা একটু মিলিয়ে নাও যে জৈবনিক প্রক্রিয়ায় বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ মাটির নিচ থেকে শোষিত জল, পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং সূর্য থেকে আগত সূর্যালোকের সাহায্যে পাতায় উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং সূর্য থেকে আগত সৌরশক্তি পাতার মধ্যে বা শর্করা জাতীয় খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিজ শক্তি রূপে সঞ্চিত হয়। সেই জৈবনিক প্রক্রিয়াকে বা সেই উপচিতিমূলক বিক্রিয়াকে আমরা বলতে পারি কি সালোক সংশ্লেষ। তাহলে দেখো কথাগুলো আমি ভেঙে ভেঙে বললাম, যদি একবারে সংজ্ঞাটা তোমরা হয়তো বুঝতে পারলে না, আরেকবার বলি। সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ যে জৈবনিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় মাটির নিচ থেকে শোষিত জল, পরিবেশ থেকে শোষিত বা গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং সূর্য থেকে আগত সূর্যালোকের সাহায্যে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পাতায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে বা স্থিতিজ শক্তিতে সৌরশক্তিকে রাসায়নিক শক্তি বা স্থিতিজ শক্তি রূপে ওই শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ করে, সেই উপচিতিমূলক প্রক্রিয়াকে আমরা বলবো কি সালোক সংশ্লেষ। তাহলে আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তাহলে আমরা সংজ্ঞা নিয়ে আর এগোচ্ছি না, এরপর আমরা চলে যাব পরবর্তী পোরশনে। তাহলে সংজ্ঞাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তার সাথে আমি কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েছি যে দুটি ওয়ার্ড নিয়ে কোন বিজ্ঞানী বলেছেন, এবং এখানে আরেকটা কথা যে সকল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি বা সূর্য। এরপর আমরা পরের টপিকে চলে যাব। তাহলে এখানে আমরা উপজাত বস্তু কি কি পাবো। তাহলে এখানে সংজ্ঞাতে আমরা একটা জিনিস হয়তো ছুটে গেছে, সেই জিনিসটা আমি অ্যাড করব যে উপজাত বস্তু রূপে কি কি পাচ্ছি। তাহলে এই উপাদানগুলি লাগছে এবং সংজ্ঞার মধ্যে একটা কথা বলে দিয়েছি আমি, শর্করাজাত খাদ্য তৈরি করা। শর্করাজাত খাদ্য ছাড়াও আর কি উপাদান বা এন্ড প্রোডাক্ট আমরা পাবো সেটা বলতে গেলে আমরা বলবো আরো দুটি কথা, এক হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে জল। তাহলে জল আমাদের যেরকম কাজে লাগে, আবার শ্বাসের প্রক্রিয়ায় জল উৎপন্ন হচ্ছে। এছাড়া যেটা হয়, যেটা মেজর পোর্শন করে, যে কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং বাতাসে কি ছড়িয়ে পড়ে, অক্সিজেন ছড়িয়ে পড়ছে। তাহলে এন্ড প্রোডাক্ট গুলি যদি আমরা দেখতে যাই, তাহলে এন্ড প্রোডাক্ট গুলির ক্ষেত্রে এক নম্বরে আমরা যেটা বলবো C6H12O6। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় আমরা খাদ্য বলতে পারি। এছাড়া এরপর আমরা দুই নম্বরে এন্ড প্রোডাক্ট দেখবো, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে আর বাতাসে অক্সিজেন মুক্ত হচ্ছে। তিন নম্বর আমরা দেখবো সেটা হচ্ছে জল। তাহলে এন্ড প্রোডাক্ট রূপে আমাকে এই তিনটে কথা বলতে হবে। তাহলে কি কি উপাদান লাগছে, জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল, এইগুলির সাহায্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার, অক্সিজেন এবং জল উৎপন্ন হচ্ছে। সেই উপচিতি রাসায়নিক বিক্রিয়াকে বা সেই উপচিতি জৈবনিক বিক্রিয়াকে, এবং যেটা মাধ্যমে সৌরশক্তি স্থিতিজ শক্তির উপর আবদ্ধ হয়, তাকে বলবো আমরা কি সালোক সংশ্লেষ। তাহলে কি কি উপাদান লাগলো, কি কি তৈরি হলো, এটা একটা উপচিতিমূলক বিক্রিয়া, আর যেটা হলো সৌরশক্তির আবদ্ধ হলো স্থিতিজ শক্তির উপর। এইখানে বলে রাখি, এই যে বারবার একটা কথা বলছি উপচিতিমূলক, উপচিতিমূলক, উপচিতি এবং অপচিতি এই দুটি ওয়ার্ড হচ্ছে বিপাক ক্রিয়ার সম্পর্কিত দুটি শব্দ। বিপাক ক্রিয়া মানে ক্লাস 8 তোমরা পড়েছিলে সংজ্ঞাতে, যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে জীবদের প্রতিটি কোষে কোষে খাদ্যবস্তু জারিত হয়ে গিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে, বা খাদ্যবস্তু জারিত হয়ে গিয়ে বিভিন্ন উপজাত পদার্থ তৈরি করে, বা
খাদ্যবস্তু ভেঙে যায় সেটাকে বলছি বিপাক ক্রিয়া। তো বিপাক ক্রিয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ক্ষেত্রে জীবদেহ গঠিত হচ্ছে বা জীবদের ওজন বৃদ্ধি পাচ্ছে, আর কোন কোন বিপাক ক্রিয়ায় জীবদের ওজন হ্রাস পাচ্ছে। অর্থাৎ মেটাবলিজম অর বিপাক ক্রিয়া বলতে গেলে জীবের প্রতিটি কোষে কোষে ঘটে চলা বিভিন্ন বিক্রিয়া, জীবের প্রতিটি কোষে কোষে ঘটে চলা বিভিন্ন বিক্রিয়াকে আমরা বিপাক ক্রিয়া বলবো। তাহলে কিছু বিক্রিয়া আছে যেগুলো গঠনমূলক বা দেহ গঠনকারী বা দেহের ওজন বৃদ্ধিকারী, সেই বিপাক ক্রিয়াকে বলবো উপচিতি বিপাক, আর যেইগুলির মাধ্যমে দেহের ওজন কমে যায় তাকে বলবো অপচিতি বিপাক। তাহলে এই ক্ষেত্রে তোমরা তাহলে বলো তো এখানে সালোক সংশ্লেষটা কি প্রকৃতির বিপাক ক্রিয়া? যদি আমি সংজ্ঞাটা বলে দিয়েছি, হ্যাঁ উত্তর হচ্ছে উপচিতি বিপাক ক্রিয়া। তার একটাই লজিক যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? খাদ্য উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, ফলে দেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি পাচ্ছে। আবার উল্টো ক্ষেত্রে যদি বলি রেচনের মাধ্যমে কি হয়? দেহ থেকে বাজে বর্জ্য পদার্থগুলি নির্গত হয়ে যায় বা কোষ থেকে বাজে বর্জ্য পদার্থ নির্গত হয়ে যাচ্ছে, তাহলে কোষের শুষ্ক ওজনটা হ্রাস পাচ্ছে। তাহলে ওটা হচ্ছে অপচিতি বিপাক। অপচিতি মানে হ্রাস পাওয়া, উপচিতি মানে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া। যাই হোক, তাহলে এরপরে আমরা সংজ্ঞার পরে পরবর্তী যে অংশটা যাব, যে সালোক সংশ্লেষের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটা দেখবো আমরা, বা এর ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াচ্ছে। তো সমীকরণে যাওয়ার আগে যেটা তোমরা একবার প্রত্যেকে একটু ঝালিয়ে নিবে যে কি কি কম্পোনেন্ট আমার লাগলো এবং কি কি এন্ড প্রোডাক্ট পেলাম। তাহলে আরেকবার বলে দিই যে আমার মেইনলি ফটোসিনথেসিস ঘটানোর জন্য প্রথমে যেটা লাগছে কার্বন ডাই অক্সাইড, এছাড়া যেটা লাগবে জল, এবং তার সাথে সাথে যেটা আমার মেইনলি দরকার আরো দুটি অংশ, একটা হচ্ছে সূর্যালোক আর একটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণটা একটু দেখে নিই কি ধরনের সমীকরণ দাঁড়াবে। তাহলে পরপর স্টেপ ওয়াইজ তোমরা ব্যাপারগুলো বুঝে যাও। তাহলে সমীকরণের ক্ষেত্রে আমরা দেখব, তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে যা বুঝলে সেখান থেকে তোমরাই বলো প্রথমে আমি কোন উপাদানটা লিখব। হ্যাঁ, প্রথমে লিখবো আমরা কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথমে যেটা লিখবো কার্বন ডাই অক্সাইড, তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড, তার সাথে আমরা যুক্ত করব 12 অণু জল। এরপর আমি একটা অ্যারো চিহ্ন দেবো, কেন দিচ্ছি সেটা একটু পরে বলছি। তাহলে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জল যুক্ত হলো, হওয়ার মাধ্যমে এখানে তৈরি করলো C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এই O2 এর পাশে আমি এরকম একটা উপর দিকে অ্যারো চিহ্ন দিচ্ছি, কারণ অক্সিজেন একটা গ্যাসীয় উপাদান এবং যেটা কি হচ্ছে সেই কোষ থেকে বা পাতা থেকে বাইরের দিকে বা পরিবেশে ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য আমি একটা অ্যারো চিহ্ন দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে দুটি আমরা অ্যারো চিহ্নের উপর এবং নিচে দুটি আমরা কথা লিখবো বা শব্দ, উপরের দিকে লিখছি সূর্যালোক আর নিচে দেব ক্লোরোফিল। তাহলে সূর্যালোক ও ক্লোরোফিল। এরপর আমরা এই সমীকরণটা ব্যাখ্যা করব। তো তার আগে বলে দিই যে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে যুক্ত হয়ে, তাহলে আমরা সংজ্ঞাটা থেকে এই সমীকরণটা বেরিয়ে আসছে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু জলের সঙ্গে যুক্ত হয়ে কোথায় যুক্ত হবে? সেটা পাতাতে, এবং কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিলের সহায়তায়। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কি তৈরি করছে? এই দুটো উপাদান অর্থাৎ কার্বন ডাই অক্সাইড জল বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করছে 1 অণু। তাহলে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের উৎস আসছে, এবং জল থেকে আমরা যেটা মেইনলি সূর্যালোক ও ক্লোরোফিল কাজে লাগিয়ে পাবো সেটা হচ্ছে কি? অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমীকরণটা কিন্তু আলোচনা করলাম। তাহলে সমীকরণ থেকে কি কি বিষয় আমরা পাচ্ছি বা কি কি বিষয় উঠে আসছে? 1 নম্বর বিষয় উঠে আসছে যে 1 অণু গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে গেলে আমাকে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু জল লাগছে। ঠিক আছে। 2 নম্বর বিষয়বস্তু কি উঠে আসছে যে আমরা এইখানে যে অক্সিজেন উৎপন্ন করতে পারলাম, এই অক্সিজেনের মূল উৎস রূপে আমরা কাকে পাবো? জল। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটি বিষয়বস্তু এখানে বললাম। তাহলে এই দুটি বিষয়কে তোমাদের আলাদা করে নোট ডাউন করতে হবে যে 1 অণু গ্লুকোজ তৈরি করতে গেলে 6 অণু কার্বন ডাই অক্সাইড ও 12 অণু জলের প্রয়োজন হয়, আর 6 অণু অক্সিজেন তৈরি করার জন্য 12 অণু জল প্রয়োজন হচ্ছে। এরপর আমরা এখান থেকে এই সমীকরণ থেকে আর কি কি বিষয় জানবো। এই ক্ষেত্রে একটা কোশ্চেন হয় যে সালোক সংশ্লেষ হলো
জারণ বিজারণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে তোমরা ফিজিক্সে পড়েছো জারণ বিজারণ প্রক্রিয়া, তো বায়োলজির ক্ষেত্রে কিছুটা তোমরা ধারণা কাজে লাগিয়ে বলতে পারো যে এখানে আমরা দুই ধরনের রিঅ্যাকশন দেখব। একটা হচ্ছে CO2 থেকে গ্লুকোজ, এবং আরেকটা দেখবো এই যে জল আছে আমাদের। তাহলে এই জল থেকে আমরা তৈরি হচ্ছে কি অক্সিজেন, যেটা একটু বললাম মূল উৎস অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ প্রক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এখনো, এটাকে বলছে বিজারণ। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে যে পরীক্ষায় যদি এই কোশ্চেনটা দেয়, সেটা 2 মার্কের হোক বা 3 মার্কের হোক, তাহলে তোমাকে বিষয়বস্তুটা এইভাবে দিতে হবে। প্রথমে সমীকরণটা তুমি লিখবে, সমীকরণটা লেখার পরে যেটা বলতে হচ্ছে এইখানে তোমাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে, তারপরে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। প্রথমে সমীকরণটা ব্যাখ্যা করতে হবে যে এখনো গ্লুকোজ তৈরি করার মূল উৎস হচ্ছে কি 6 অণু কার্বন ডাই অক্সাইড, আর 6 অণু অক্সিজেন তৈরি করার মূল উৎস কি 12 অণু জল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে বা এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে বা অক্সিজেন মৌল আয়ন যুক্ত হয়ে গিয়ে তৈরি করেছে গ্লুকোজ, অর্থাৎ এখানে বিজারণ ঘটেছে। আর বিপরীত দিকে দেখছি আমরা জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কি তৈরি হয়েছে অক্সিজেন। তাহলে এখানে আমরা কি দেখছি জারণ। তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত বা সংযুক্তি আর হাইড্রোজেনের বিযুক্তি, তাহলে জারণ এবং বিজারণ। তাহলে এই দুটি লাইনকে আলাদা আলাদা ব্যাখ্যা করবে যে হাইড্রোজেনের সংযুক্ত হওয়ার জন্য বা কার্বন ডাই অক্সাইডে গ্লুকোজ তৈরি হওয়ার সময় হাইড্রোজেন সংযুক্ত হওয়ার জন্য ইহা বিজারণ প্রক্রিয়া, আর জল থেকে হাইড্রোজেন বিযুক্ত হওয়ার জন্য ইহা একটি জারণ প্রক্রিয়া। তাহলে দুটো লাইনে ব্যাখ্যা করার পরেই তোমাকে লিখতে হবে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারি যে সালোক সংশ্লেষ হলো একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হলো সমীকরণ লিখতে হলো, সমীকরণের ব্যাখ্যাটা দিতে হলো, তারপরে জারণ এখানে কোনটা ঘটছে, কোন উপাদান থেকে বিজারণ ঘটছে, দুটো জিনিসকে, এবং লাস্টে একটা কনক্লুশন। তাহলে আমরা এই জিনিসটাও বেরিয়ে যাচ্ছি যে সমীকরণ থেকে কি কি বিষয় পাচ্ছি এবং জারণ বিজারণ পদ্ধতি বলতে কি বুঝি বা সালোক সংশ্লেষ কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হচ্ছে। এরপরে আমরা পরের টপিকে যেটা চলে আসবো। তাহলে আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে খাতা পেন রেডি রাখবে, কারণ পয়েন্ট ভিত্তিক হয়তো বইয়ে সমস্ত কিছু দেওয়া থাকলেও কিছু কিছু জায়গা আছে যেগুলো আমার কাছে শুনে নিয়ে হয়তো নোট ডাউন করে রাখলে তোমাদের নোটসটা তৈরি করার বা মুখস্থ করার সময় কিছুটা সুবিধা হবে। পরের টপিকে আমরা চলে যাই। সালোক সংশ্লেষের ক্ষেত্রে পরের একটা টপিকস আছে, সেটা হচ্ছে পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন। তাহলে পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয় কেন। তাহলে এই কোশ্চেনটা আমরা একটু আগে যেরকম সালোক সংশ্লেষের জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলা হয় সেটা বলছিলাম, এইখানে সেম একই ধরনের কোশ্চেন যে পাতাকে সালোক সংশ্লেষের আদর্শ স্থান কেন বলবো। তো এটা জানার আগে এই আদর্শ স্থান বা স্থান কথা থেকে আরেকটা বিষয় জেনে নিতে হবে যে সালোক সংশ্লেষের স্থান তাহলে কোনগুলি। তাহলে এই কোশ্চেন থেকে আমরা এটা ক্লিয়ার যে পাতা হচ্ছে প্রধান স্থান, তাই এটা আদর্শ স্থান বলা হচ্ছে। তার অন্যান্য স্থান কি কি সেই বিষয়গুলো একটু জেনে নেব। তাহলে এখানে এই কোশ্চেনের আলোচনার আগে আমরা তার আগে কিছুটা জেনে নিই যে সালোক সংশ্লেষের স্থানগুলি কি কি। তাহলে সালোক সংশ্লেষের স্থানগুলি কি কি সেই বিষয়গুলি জানতে গেলে প্রথমেই আমরা এক পয়েন্ট ওয়াইজ জানতে যাই। প্রথমেই বলবো পাতা, তার প্রধান স্থান বলে আমরা এখানে পয়েন্ট করছি। প্রধান স্থান তাহলে বলবো আমরা যে পাতার মেসোফিল কলা। একটা কথা বলবো, পাতার মেসোফিল কলা। এখন যখন এখানে লিখিয়ে দিলাম যে পাতার মেসোফিল কলা, তাহলে এই জিনিসটাকে একটু আমরা ইলাবোরেট করি বা ডায়াগ্রামিক্যালি এটা বোঝানোর চেষ্টা করি। তো প্রধান স্থানের ক্ষেত্রে আমরা আবার একটা ছবির ক্ষেত্রে যাব যে একটা মূল আছে, গাছের উপরে দিকে আমরা পাতা দেখছি এবং এইখানেও তাহলে পাতা দেখছি। তাহলে পাতায় মেইনলি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঘটছে। এখন যখন আমরা দেখব যে পাতার ভিতরে একটা নির্দিষ্ট জায়গা, তাহলে এই যে ব্লকটা আছে
এই জায়গাটাকে যদি আমরা কেটে বড় করে দেখাই তাহলে মেন প্রধান স্থান হচ্ছে পাতা, পাতার মধ্যে এই যে ব্লকটা নিলাম এটাকে বলা হচ্ছে মেসোফিল কলা। তাহলে এই মেসোফিল কলাটাকে আমরা বাইরে দেখাচ্ছি, তাহলে এই মেসোফিল কলার ক্ষেত্রে আমরা বলবো এটা এই অংশটা যদি মেসোফিল কলা হয় তাহলে এই মেসোফিল কলা, তাহলে পাতার মধ্যে মেসোফিল কলায় সালোকসংশ্লেষটা মেইনলি ঘটছে। আবার এই মেসোফিল কলাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে মেসোফিল কলার ভিতরে কি রয়েছে, তাহলে মেসোফিল কলার ভিতরে কি অনেকগুলি কোষ, তাহলে আমরা কি জানি কলার ভিতরে কোষ থাকে, তাহলে মেসোফিল কলা কি ধরনের কোষ দ্বারা গঠিত সেটা জানতে হবে। তাহলে মেসোফিল কলার ভিতরে থাকা এই যে কোষ, তাহলে একটা কোষকে যদি আমরা বড় করে দেখাই, ধরো এই কোষটাকে বড় করে দেখালাম, তাহলে এই কোষটাকে যদি বড় করে দেখাই তাহলে এই কোষটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। কি বলবো, তাহলে মেসোফিল কলার ভিতরে কি থাকছে, ক্লোরোপ্লাস্ট, তাহলে এটাকে আমরা নাম দিলাম ক্লোরোপ্লাস্ট। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে মেসোফিল কলা অসংখ্য ক্লোরোপ্লাস্ট দ্বারা গঠিত। তাহলে অসংখ্য ক্লোরোপ্লাস্ট নিয়ে মেসোফিল কলা, আবার অনেকগুলি মেসোফিল কলা নিয়ে একটা পাতা। এই ক্লোরোপ্লাস্টকে যদি আমরা দেখতে যাই, ক্লোরোপ্লাস্ট বা আমরা বলতে পারি প্লাস্টিডের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিড, সেই ক্লোরোপ্লাস্টিডকে গঠনে আমরা পড়েছি যে এর ভিতরে অনেকগুলো এরকম চাকতির ন্যায় অংশ দেখতে পাই, এই চাকতির ন্যায় অংশগুলোকে বলা হয় গ্রানা। তাহলে কি বলা হচ্ছে, এই চাকতির ন্যায় পুরো অংশটাকে বলবো গ্রানা, এই পুরো অংশটাকে বলবো গ্রানা। তাহলে গ্রানা ছাড়া বাকি যে অংশটা আমরা তরল ধাত্রের ন্যায় অংশ দেখতে পাবো, এই তরল ধাত্রের ন্যায় গঠনটাকে বলবো স্ট্রোমা। কি বলবো এটাকে, স্ট্রোমা। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা দেখছি, তাহলে এটাকে বলছি গ্রানা, এটাকে বলছি গ্রানা, আর বাকি যে তরল ধাত্র আছে সেটাকে বলছি স্ট্রোমা। তাহলে গ্রানা এবং স্ট্রোমা, এখন এই গ্রানাটাকে যদি আমরা বের করে দেখি তাহলে গ্রানার স্ট্রোমার ক্ষেত্রে বলি যে মেইনলি সালোক সংশ্লেষটা কোথায় ঘটে। তাহলে আমরা মেইনলি জানলাম পাতার মেসোফিল কলা, কিন্তু ডিটেইলসে যদি জানতে যাই যে পাতার মেসোফিল কলার ভিতরে থাকা ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা গ্রানা ও স্ট্রোমা এই দুটি জায়গায় ঘটে। এখন স্ট্রোমা এবং গ্রানা এই দুটি জায়গায় কেন বলছে, এটার জন্য আবার আমরা পরে দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে ব্যাখ্যাতে যাব। তবু একটু বলে রাখি যে দুটি অংশে সালোক সংশ্লেষ ঘটে কেন, কারণ সালোক সংশ্লেষ দুটি দশার মাধ্যমে সম্পন্ন হয়। নিশ্চয়ই কেউ কেউ হয়তো জেনেছো বা বই পড়তে গিয়ে দেখেছো, একটা হচ্ছে আলোক দশা আর একটা অন্ধকার দশা, যেগুলো সম্পর্কে আমরা এক একটা পুরো ডিটেইলসে ক্লাস করব। তো আলোক দশা এবং অন্ধকার দশা, তার মধ্যে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে গ্রানায় আর স্ট্রোমায় ঘটে অন্ধকার দশা। তাহলে আলোক দশা এবং অন্ধকার দশা, গ্রানায় ঘটে আলোক দশা, স্ট্রোমায় অন্ধকার দশা। এখন আলোক দশা গ্রানায় ঘটছে, আলোক দশা কেন, কারণ আলোক নির্ভর দশা, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি ছাড়া সালোক সংশ্লেষ যে অংশে ঘটবে না, তাই এটাকে বলা হচ্ছে আলোক দশা। অবশ্যই সূর্যালোক উপস্থিতি দরকার, কিন্তু অন্ধকার দশার ক্ষেত্রে সূর্যালোক উপস্থিতি না থাকলেও ঘটবে। এখন গ্রানার ক্ষেত্রে বলা যায় তাহলে কি আলোক দশাটা গ্রানাতেই ঘটছে, এর উত্তর জানতে গেলে আমরা দেখবো যে না, গ্রানাতে না। তাহলে কোন জায়গায় ঘটে, গ্রানার ভেতরে। তাহলে এই যে পুরো অংশটাকে গ্রানা বলছি আমরা, গ্রানার ভেতরে দেখো এক একটা চাকতির ন্যায় অংশ, ভালো করে লক্ষ্য করো, গ্রানার ভেতরে এক একটা চাকতির ন্যায় অংশ, এই এক একটা চাকতির ন্যায় অংশ, এই প্রত্যেকটা চাকতির ন্যায় অংশগুলোকে যদি আমরা যে কোনো একটাকে বার করি, তাহলে যে কোনো একটাকে যদি বড় করে দেখাতে চাই, তাহলে এই চাকতির ন্যায় অংশটাকে দেখালে আমরা এই এক একটা অংশকে বলবো থাইল্যাকয়েড। তাহলে গ্রানার ভেতরে থাকছে থাইল্যাকয়েড। তাহলে গ্রানার ভেতরে এক একটা চাকতি ন্যায় অংশ, এটাকে বলে থাইল্যাকয়েড। এই যে থাইল্যাকয়েড নিলাম, একটা থাইল্যাকয়েডের ভিতরে আবার এরকম অসংখ্য আমরা ছোট ছোট অংশ দেখতে পাবো। এই এক একটা ছোট ছোট অংশগুলোকে যদি আমরা দেখি, বড় করে দেখি, তাহলে এটাকে বলবো কোয়ান্টোজোম। তাহলে থাইল্যাকয়েডের ভেতর থাকছে কোয়ান্টোজোম। তাহলে থাইল্যাকয়েডের ভেতরে কোয়ান্টোজোম দেখছি, আবার একটা কোয়ান্টোজোমকে যদি আমরা বড় করে দেখি তাহলে এর ভেতরে আমরা অসংখ্য এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রঞ্জক পদার্থ দেখতে পাবো। তাহলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রঞ্জক পদার্থ দেখছি, এই রঞ্জক পদার্থগুলোর নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল এ কিংবা ক্লোরোফিল বি। তাহলে ব্যাপারটা একটু ভেবে দেখো, আমরা মেইনলি জানি যে সালোক সংশ্লেষ করতে গেলে যেটা লাগে যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। তাহলে পাতার ভেতরে ক্লোরোফিল রঞ্জক পদার্থ কোথায় থাকে, যদি তোমাকে ঘুরিয়ে কোশ্চেনিং করানো হয় তাহলে তোমাকে এইভাবে পুরো ছকটা কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে। আরেকবার বুঝিয়ে দিই, উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতা। শুধু পাতা বললে হবে না, পাতার মেসোফিল কলা,
এখন পাতার মেসোফিল কলাকে যদি আমরা বড় করে দেখি তাহলে এর ভিতরে অসংখ্য কোষ দেখবো। সেই কোষগুলোকে বলছি আমরা ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। অসংখ্য ক্লোরোপ্লাস্টিডকে যে কোনো একটাকে দেখলে দেখতে পাবো ক্লোরোপ্লাস্টগুলির ভিতরে চাকতির ন্যায় অংশ একত্রিত ভাবে যে গঠন তৈরি করে তাকে বলবো গ্রানা। আর এছাড়া ওর ভেতরে যে তরল পদার্থ বা ধাত্র থাকে তাকে বলে স্ট্রোমা। গ্রানার ভেতরে আবার যে এক একটা চাকতি আছে এই এক একটা চাকতিকে বলে থাইলাকয়েড। থাইলাকয়েড ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম দানাদার অংশ থাকে তাকে বলে কন্ডোজোম। আর কন্ডোজোমের ভিতরে যে রঞ্জক পদার্থ থাকে তাকে বলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিল এ কিংবা ক্লোরোফিল বি এই রঞ্জক পদার্থ আমরা কন্ডোজোমের ভিতরে দেখতে পাচ্ছি। আর এই রঞ্জক পদার্থ উপস্থিত থাকে বলেই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে। এখন এই রঞ্জক পদার্থের কি কাজ, কিভাবে সালোকসংশ্লেষ ঘটায়, তাহলে সেই বিষয়গুলো আমরা ডিটেইলসে এর পরে যাব। যে সালোকসংশ্লেষের প্রত্যেকটা যে প্রধান উপাদানগুলি আছে তাদের কি কি ভূমিকা, অর্থাৎ ক্লোরোফিলের কি ভূমিকা, এই যে এত অভ্যন্তরে ক্লোরোফিলটা রয়েছে এটা কিভাবে সালোকসংশ্লেষ করতে সাহায্য করছে, বা সূর্যালোকটাই বা কিভাবে সাহায্য করে, জল কিভাবে সালোকসংশ্লেষ সাহায্য করে, কার্বন ডাইঅক্সাইড কি করে, প্রত্যেকটা আমরা সাহায্যকারী ভূমিকা কিন্তু পরপর জানবো এখানে। তাহলে এই জায়গাটুকু নিশ্চয়ই কারো আর অসুবিধা হচ্ছে না যে কোন জায়গায় পাতার মেইনলি সালোকসংশ্লেষটা ঘটছে। তাহলে এই একটু ছকটা কষ্ট করে হলেও তোমরা ডায়াগ্রামেটিক্যালি কিংবা তোমরা নোট ডাউন করে অবশ্যই মনে রাখবে, যদিও তোমাদের বইয়ে এটা দেওয়া আছে। তাহলে প্রধান স্থান সম্পর্কে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে একটা জিনিস আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ কিন্তু থাকছে উদ্ভিদের সবুজ অংশে, অর্থাৎ উদ্ভিদের যে অংশে সবুজ বর্ণ ধারণ করছে সেই সবুজ বর্ণ ধারণ করার জন্য মেইনলি দায়ী কি ক্লোরোপ্লাস্ট। শুধু ক্লোরোপ্লাস্ট বলবো না, তার ভিতরে থাকা ক্লোরোফিল রঞ্জক পদার্থ। তাহলে উদ্ভিদের সবুজ অংশ বলতে গেলে আমাদের প্রথমে একটা গাছকে দেখে বা উদ্ভিদকে দেখে যে অংশের দিকে চোখ করে তার নাম কি পাতা। তাহলে উদ্ভিদের পাতাই হচ্ছে সব থেকে বেশি বা প্রাচুর্য দেখা যায় বা আধিক্য দেখা যায় ক্লোরোফিল করার, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রধান স্থান। তাহলে অন্যান্য উদ্ভিদের যে অঙ্গগুলো রয়েছে সেইগুলোতে বা বিশেষ করে অন্যান্য যে সবুজ অংশ রয়েছে ওই অংশগুলোতেও আংশিকভাবে সালোকসংশ্লেষ ঘটে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বলতে যাই যে অন্যান্য স্থানগুলি কি কি, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি এবং পরের টপিকগুলো কিছুটা লিখছি এখানে। তাহলে প্রধান স্থান আমরা পাতার মেসোফিল কলা দেখতে পেলাম। 2 নম্বরে লিখবো আমরা অন্যান্য স্থান। অন্যান্য স্থান বলতে গেলে যে সালোকসংশ্লেষে মেসোফিল কলা বা পাতা ছাড়াও বা পাতা যে প্রসারিত সবুজ অংশ সেটা ছাড়াও অন্যান্য অংশের মধ্যে আমরা যদি দেখতে যাই, যদি মূল বলা হয় তাহলে বেশ কিছু উদ্ভিদ আছে যাদের মূলটা ক্লোরোফিল যুক্ত বা সবুজ বর্ণের হয়। সেরকম কয়েকটা মূলের নাম তোমাকে শর্ট কোশ্চেনের জন্য জেনে রাখতে হবে। যেমন আমরা বেশ কিছু গাছ যেমন অর্কিড গাছের কথা বলতে পারি কিংবা গুলঞ্চ গাছ। তাহলে অর্কিড কিংবা গুলঞ্চ এই গাছগুলির এই দুটি গাছের মূলে কি হয় সালোকসংশ্লেষ ঘটে। কেন? কারণ মূলগুলি সবুজ বর্ণের বা ক্লোরোফিল রঞ্জকযুক্ত হয়। এছাড়া আমি আরো বলতে পারি যেমন কাণ্ড, তাহলে বেশ কিছু গাছ আছে যাদের কাণ্ডটা সালোকসংশ্লেষে সাহায্য করে বা সবুজ বর্ণে দেখতে হয়। যেমন তোমরা দেখবে যে কুমড়ো গাছের ক্ষেত্রে কিংবা লাউ কিংবা ফণিমনসা, তাহলে এই সমস্ত গাছের কাণ্ডটা সবুজ বর্ণ হওয়ার জন্য এরাও সালোকসংশ্লেষ করে। এছাড়া আমরা আর কি কি দেখবো যে উদ্ভিদের মূল কাণ্ড ছাড়াও আমরা যদি দেখতে যাই যে একটা উদ্ভিদের ক্ষেত্রে ফুল, তাহলে ফুলের যে বৃতিটা যেটা দলমণ্ডলকে ধরে রাখে সেই বৃতিটা নিশ্চয়ই লক্ষ্য করেছো সবুজ বর্ণের হয়। তাহলে এখানে আমরা এটাও বলতে পারি যে ফুলের বৃতি। তাহলে ফুলের বৃতিটা সবুজ বর্ণের হওয়ার জন্য সেইখানে তোমার সালোকসংশ্লেষ ঘটছে। এছাড়া কোনো কোনো ফুলের ক্ষেত্রে পাপড়িটা সবুজ বর্ণের হওয়ার জন্য, তাহলে ফুলের বৃতি এবং পাপড়ি যেসব উদ্ভিদের ক্ষেত্রে আমরা সবুজ বর্ণের পাপড়ি দেখবো তার মানে সেখানে আংশিকভাবে হলেও সালোকসংশ্লেষ ঘটছে। পাপড়ি মানে যেটাকে বোঝাচ্ছে দলমণ্ডলের দল অংশ বা দলমণ্ডল বলতে পারি। তাহলে অন্যান্য অংশের মধ্যে কটা পেলাম উদ্ভিদের ক্ষেত্রে। এখন যদি উদ্ভিদ ছাড়া অন্যান্য জীবের কথা বলা হয় তাহলে আমরা জানি সালোকসংশ্লেষ মেইনলি উদ্ভিদেরা করে। উদ্ভিদ ছাড়া যদি আমাকে, তাহলে এতগুলো পয়েন্ট আমরা আলোচনা করলাম মেইনলি উদ্ভিদের ক্ষেত্রে। উদ্ভিদ ছাড়া যদি আমাকে অন্যান্য জীবের কথা বলা হয় যে অন্যান্য কোন কোন জীব সালোকসংশ্লেষ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2-3টা কথা আর একটু জেনে নেব। যে উদ্ভিদ ছাড়াও আমরা মেইনলি প্রাণীদের ক্ষেত্রে এবং ব্যাকটেরিয়ার দেহে কিন্তু আমরা সালোকসংশ্লেষ আংশিকভাবে দেখতে পাবো। তাহলে একটা কথা অবাক লাগলো যে প্রাণীদের দেহে সালোকসংশ্লেষ, একটু বলে নিই আগের একটা কথা
যে উদ্ভিদেরা স্বভোজী পুষ্টি করে বা স্বভোজী জীব, স্বভোজী বা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা হচ্ছে পরভোজী। তাহলে আমরা এইটুকু ক্লিয়ার ছিলাম যে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না বলে এদেরকে বলা হয় পরভোজী। কিন্তু সব কিছুতে আমরা জানি কিছু ব্যতিক্রম থাকে। তাহলে প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব যে বেশ কিছু প্রাণী আছে যারা সালোকসংশ্লেষ করতে সক্ষম হয়। তাহলে এরকম কয়েকটা প্রাণীর নাম তাহলে আমরা লিখবো এখানে প্রাণী। তো প্রাণীর আগে আমরা একটা কথা লিখবো বা ব্র্যাকেটে লিখে দেবো সালোকসংশ্লেষকারী। তাহলে সালোকসংশ্লেষকারী প্রাণীর কথা যদি বলতে যাই তাহলে তোমরা অলরেডি এককোষী বেশ কিছু বা এককোষী বা বলতে পারে নিম্ন প্রকৃতির যেসব প্রাণী আছে, যেমন ধরো ইউগ্লিনা, ক্রাইসামিবা। এই যে প্রাণী দুটো নাম বললাম ইউগ্লিনা ও ক্রাইসামিবা, হাতে লেখে একটু অস্পষ্ট হলেও তোমাদের বইয়ে যেহেতু প্রতিদিন দেওয়া আছে তো বই থেকে তোমরা অলরেডি করে নিতে পারবে এই জিনিসগুলো, একটু জাস্ট বুঝে নাও এখানে। তাহলে ইউগ্লিনা, ক্রাইসামিবা এই সমস্ত প্রাণীগুলি সালোকসংশ্লেষে সক্ষম বা সালোকসংশ্লেষ করতে পারে। এছাড়া আমরা এই পয়েন্টে তোমরা একটু নোট ডাউন করে নেবে যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়ার নাম বলবো আমি যে সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া। তাহলে সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম যদি তোমাকে আলাদা করে জানতে চাই তাহলে ব্যাকটেরিয়ার নামগুলো একটু লিখে নাও। এক নম্বরে লিখবে রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। আরেকবার বলে দিই রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। দুই নম্বরে আমরা আরেকটা ব্যাকটেরিয়ার নাম দেখব রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। তাহলে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম এই দুটি ব্যাকটেরিয়া কি করে, এরা সালোকসংশ্লেষ করতে সক্ষম। তাহলে আমরা সালোকসংশ্লেষকারী যাবতীয় স্থান ডিটেইলসে আলোচনা করলাম। এরপরে আমাদের লাস্ট যে একটা অংশ রয়ে গেছে বা যেটা আমরা হেডিং করে রেখেছি এখনো আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে পাতাকে কেন সালোকসংশ্লেষের আদর্শ স্থান বলা হয়। পাতা সালোকসংশ্লেষের আদর্শ স্থান বা প্রধান স্থান কোথায় ঘটে সালোকসংশ্লেষ পাতা, সেটা আমরা ডিটেইলসে দেখে নিয়েছি আগে। এখন জানবো আমরা পাতাকে কেন আদর্শ স্থান বলা হয়। তাহলে তোমাদের মাথায় বেশ কিছু পয়েন্ট হয়তো ঘুরপাক খাচ্ছে, যেমন পাতা সব থেকে প্রসারিত একটা অংশ এবং উদ্ভিদের এটাই হচ্ছে একটা সবুজ বনের অংশ যেটা অনেকটা জায়গা জুড়ে থাকছে বা প্রসারিত করলাম। তাহলে পাতা প্রসারিত হওয়ার কারণে বা অনেকটা ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ অনেকটা জায়গা জুড়ে ধারণ করে বলেই এটা আমরা আদর্শ স্থান বলবো। তো আমরা যদি একটা পয়েন্ট ভিত্তিক অ্যান্সার তৈরি করতে যাই তাহলে কেন আদর্শ স্থান বলা হয়, এক নম্বর আমরা যে পয়েন্টটা দেব যে সূর্যালোক শোষণ। তাহলে প্রথম পয়েন্ট দিলাম পাতাকে কেন আমরা আদর্শ স্থান বলবো, কারণ সূর্যালোক শোষণ। এই পয়েন্ট আমরা কি আলোচনা করব তাহলে পয়েন্টটা তোমরা একটু নোট ডাউন করে নেবে, ডিটেইলসের বই থেকে তোমরা পেয়ে যাবে, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে সূর্যালোক শোষণ মানে হচ্ছে যে পাতা প্রসারিত হওয়ার কারণে, তাহলে পাতা কি হচ্ছে প্রসারিত মানে চওড়া প্রকৃতি। তাহলে পাতা প্রসারিত হওয়ায় এখানে কি হবে, অনেকটা পরিমাণে সূর্য থেকে সূর্যালোক এসে পড়বে। তাহলে প্রসারিত পাতার ক্ষেত্রে পাতাটা অনেকটা জায়গা জুড়ে হওয়ার জন্য অনেকটা জায়গা জুড়ে সূর্যালোকটা পাতায় এসে পড়বে। এখন সূর্যালোক আসা মানে কি, একটা কথা তোমাদের লিখেছিলাম যে সূর্যালোকের ভিতরে কোন কণা থাকে, ফোটন কণা। তাহলে এই ওয়ার্ডটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। সূর্যালোকের মাধ্যমে ফোটন কণা, সূর্যালোকের মাধ্যমে ফোটন কণা পাতায় অধিক পরিমাণে আপতিত হয়। তাহলে পাতা চওড়া বা প্রসারিত হওয়ার জন্য সূর্যালোকের মাধ্যমে অধিক পরিমাণে ফোটন কণা পাতা দ্বারা গৃহীত হয় বা শোষিত হয়। তাহলে এই কারণে আমরা পাতাকে প্রধান স্থান বলতে পারি। তাহলে এক নম্বর পয়েন্ট হলো সূর্যালোক অধিক মাত্রায় শোষণ করে। দুই নম্বর যেটা পয়েন্ট বলবো যে পাতার ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই যে এর ভিতরে গ্যাসীয় আদান প্রদান অধিক পরিমাণে ঘটে। তাহলে আমরা গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে বলার আগে একটা পয়েন্ট বলবো পত্ররন্ধ্রের আধিক্য, পত্ররন্ধ্রের আধিক্য।
তাহলে পত্ররন্ধ্রের আধিক্য, তাহলে পত্ররন্ধ্রের আধিক্য এই কথাটার মানে কি বোঝাচ্ছে? আধিক্য মানে তোমার অতিরিক্ত বা অধিক পরিমাণে থাকে, এই কথাকে বলে আধিক্য। তাহলে পাতা প্রসারিত হওয়ার জন্য এর মধ্যে কি অসংখ্য এরকম ছিদ্র আমরা দেখতে পাবো। তাহলে পাতা প্রসারিত হওয়ায় এর গায়ে অসংখ্য কি স্টোমাটা বা পত্ররন্ধ্র, স্টোমাটা বা পত্ররন্ধ্র অধিক থাকবে। এখন অধিক পত্ররন্ধ্র থাকলে কি হবে? আমরা জানি সালোকসংশ্লেষণের জন্য প্রধান দরকার CO2 বা কার্বন ডাই অক্সাইড। তাহলে অধিক পরিমাণে ছিদ্র দিয়ে বাইরে থেকে কি প্রবেশ করবে? CO2। তাহলে বাইরে থেকে CO2 প্রবেশ করলো, তাহলে বাইরে থেকে CO2 প্রবেশ করলো এবং পাতায় সেই পত্ররন্ধ্র দিয়ে আবার কি বেরোলো? অক্সিজেন। তাহলে বাইরে থেকে বেরোলো অক্সিজেন। তাহলে আমরা দেখছি যে CO2 ও O2, তাহলে দুটি কথা CO2 এ O2 অর্থাৎ গ্যাসীয় আদান প্রদান অধিক ঘটে, গ্যাসীয় আদান প্রদান অধিক ঘটে। তাহলে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি হওয়ার জন্য গ্যাসীয় আদান প্রদান খুব ভালোভাবে ঘটছে, তাই পাতাকে আমরা কি বলছি? আদর্শ স্থান। 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব। তাহলে পত্ররন্ধ্রের আধিক্য ছাড়াও এই ক্ষেত্রে যেটা বলবো আমরা যে জলের সরবরাহ। তাহলে আমরা দেখছি জলের সরবরাহ পয়েন্টটাতে কি বলছি যে পাতার ভিতর তোমরা লক্ষ্য করে দেখবে যে একটা পাতাকে অসংখ্য আমরা শিরা উপশিরা দেখতে পাই। পাতার ভিতরে অসংখ্য আমরা শিরা উপশিরা দেখতে পাই। এই শিরা উপশিরাগুলি অ্যাকচুয়ালি কি? এইগুলো হচ্ছে জাইলেমের সূক্ষ্ম সূক্ষ্ম শাখা বা ফ্লোয়েমের সূক্ষ্ম সূক্ষ্ম শাখা। তাহলে শিরা উপশিরা অধিক পরিমাণে থাকার জন্য বা পাতা প্রসারিত হওয়ার কারণে অধিক পরিমাণে আমরা শিরা জালক উপশিরা জালক দেখতে পাবো। আর এই শিরা উপশিরা জালক দিয়ে অধিক পরিমাণে জলের সরবরাহ কোন অংশে হয়ে থাকে? পাতায়। তাই পাতায় জলের সরবরাহ অত্যাধিক হয় বলেই পাতায় সালোক সংশ্লেষের আদর্শ স্থান। তারপর আমরা 4 নম্বর পয়েন্ট করব এখানে যে জলের সরবরাহ পত্ররন্ধ্র সুজালক ছাড়াও এই ক্ষেত্রে আমরা আরেকটা পয়েন্ট এখানে বলতে পারি যে গ্যাসীয় আদান প্রদান যেহেতু এখানে আমরা বলে দিয়েছি এবং জলের সরবরাহ, তো এই 3টা পয়েন্ট মেইনলি তোমরা এখানে করবে। এছাড়া আমরা আরেকটা পয়েন্ট এখানে করব, সেটা ক্ষেত্রে হচ্ছে যে মেইনলি ক্লোরোপ্লাস্টের আধিক্য। তাহলে একটা কথা বলছি আমরা ক্লোরোপ্লাস্টের আধিক্য, লাস্ট পয়েন্ট এটা, ক্লোরোপ্লাস্টের আধিক্য। তাহলে ক্লোরোপ্লাস্টের আধিক্য মানে কি? ক্লোরোপ্লাস্টের আধিক্য অর্থাৎ অধিক পরিমাণে ক্লোরোপ্লাস্ট। আগে এটা বোঝানো হয়েছে যে পাতা প্রসারিত হওয়ার জন্য পাতার ভিতরে মেসোফিল কলা বেশি পরিমাণে আছে, মোদ্দা কথা মেসোফিল কলা বেশি থাকার জন্য ক্লোরোপ্লাস্টেরও বেশি পরিমাণে আছে। আর ক্লোরোপ্লাস্ট বেশি থাকার জন্য তার ভিতরে গ্রানা আছে বেশি, গ্রানার ভিতরে থাইলাকয়েড বেশি আছে, থাইলাকয়েডের ভিতরে কোয়ান্টোজম কণা, কোয়ান্টোজম কণার ভিতরে ক্লোরোফিল নামক রঞ্জক কণা বেশি পরিমাণে আছে। ফলে সালোক সংশ্লেষ বেশি পরিমাণে ঘটছে কোন অংশে? পাতায়। তাহলে আরেকবার তোমাদের রিভাইজ হয়ে গেল ব্যাপারটা যে পাতা আর মধ্যে কোন জায়গায় ঘটছে। তাহলে ক্লোরোপ্লাস্টের আধিক্য বেশি থাকার জন্য পাতাকে আমরা আদর্শ স্থান বলবো। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে এই পয়েন্টগুলোকে একটু নোট ডাউন করে নেবে যাতে করে তোমাদের নোটসটা মনে রাখার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে এই হলো আমাদের সালোক সংশ্লেষের প্রথম ক্লাস বা ফার্স্ট ক্লাস। তাহলে ক্লাস নাম্বার 1 বা সালোক সংশ্লেষের প্রথম ক্লাসে আমরা কি কি বিষয় আজকে আলোচনা করলাম একবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখব। প্রথমে বলা হয়েছে কোন বিজ্ঞানী প্রথম নামকরণ করেন, সালোক সংশ্লেষ কথাটির অর্থ বলতে কি, এবং এর সাথে আমি একটু কোশ্চেনিং গুলো করে নিচ্ছি। তোমরা পারলে কোশ্চেনগুলো একটু টুকে রাখবে বা মনে রেখে সেগুলো অ্যানসার করার চেষ্টা করবে। তাহলে প্রথম কোশ্চেন, কোন বিজ্ঞানী কত সালে ফটোসিনথেসিস কথাটি প্রবর্তন করেন বা প্রথম বলেন? 2 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ কথাটির অর্থ কি? 3 নম্বর আমরা জেনেছি সালোক সংশ্লেষ কাকে বলে। তারপরে জেনেছি সালোক সংশ্লেষের সমীকরণটি লেখো। সমীকরণ থেকে 2 ধরনের কোশ্চেন জেনেছি, সমীকরণ থেকে কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। আর জেনেছি সালোক সংশ্লেষের সমীকরণকে বা সালোক সংশ্লেষকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়, এটা 2 বা 3 মার্কের জন্য কোশ্চেন আমরা জানলাম। তার সাথে আমরা জানবো পরের জিনিসটা যে সালোক সংশ্লেষ কোন কোন স্থানে ঘটে, উদ্ভিদের কোন স্থানকে প্রধান স্থান বলা হয় সালোক সংশ্লেষের। যদি বলা হয় সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জক পদার্থের নাম বলো, তাহলেও তোমরা বলতে পারবে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। সালোক সংশ্লেষের প্রধান স্থান পাতার মেসোফিল কলা, পাতার মেসোফিল কলার কোন অংশে সালোক সংশ্লেষ ঘটে তোমাকে ডিটেইলসটা বলতে হবে। তারপরে চলে আসছে অন্যান্য স্থানের মধ্যে উদ্ভিদের অন্যান্য কোন কোন জায়গায় সালোক সংশ্লেষ ঘটে, মূলের উদাহরণ দাও, কাণ্ডের উদাহরণ দাও, কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলো, কয়েকটা সালোক সংশ্লেষকারী প্রাণীর নাম বলো। তাহলে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে।
তারপরে যেটা চলে আসছে যে পাতাকে কেন সালোক সংশ্লেষের আদর্শ স্থান বলা হয়, যেটা আজকে আমরা লাস্ট টপিকস পড়ালাম। তাহলে এটাও 3 মার্কের কোশ্চেন আসলে 4টা পয়েন্ট দিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই গেল আজকের আলোচনা। তাহলে তোমরা যে কোশ্চেনগুলো পরে আমি বললাম এই কোশ্চেনগুলোকে টুকে তোমরা অ্যানসার করার চেষ্টা করবে। যদিও তোমাদেরকে আমি কোশ্চেনিং করতে পারছি না, এবং যার যেটা অসুবিধা হবে আজকে টপিকস পড়ানোর মধ্যে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে কোশ্চেনিং করছো তোমরা কোশ্চেন দেবে, আমি সেগুলো যতটা পারি আমি তোমাদের অ্যানসারগুলো সলভ করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই থাক তাহলে ক্লাস।